সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের বা বাংলা মেজর পেপারের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের সাজেশন নিয়ে। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে তৃতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা মূলত চতুর্থ পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। চতুর্থ পত্রে প্রথম যে মডিউল রয়েছে, মডিউল 1-এ আমাদের মোট 15টি কবিতা পাঠ্য রয়েছে। এই 15টি কবিতার মধ্য থেকে আমি কয়েকটি কবিতা এখানে সাজেশনে রেখেছি। এই কবিতাগুলোকে অবশ্যই ভালোভাবে করবে, তাহলে 15 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবে। লালন ফকিরের পাঠ্যপত্রটি অবলম্বনে লালন ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা সব লোকে কয় লালন কি জাত সংসারে। কবিতাটিতে কবির অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 2. সইকে বা শুনাইল শ্যাম নাম কোন পর্যায়ের পদ, পদকর্তাকে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো বা বিচার করো। 3. কেবল আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো, অথবা অনেক সময় কবিতার ভিতর থেকে কোনো লাইন তুলে দেয়, মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছল, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5. কা তরুবর পঞ্চবিডাল, পদকর্তাকে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। এই কবিতাগুলো থেকে 15 এবং 5 নম্বরের প্রশ্ন ভালোভাবে প্রস্তুতি নেবে। এখান থেকে 5 এবং 15 নম্বরের প্রশ্ন তোমরা একটি করে কমন পাবে। এছাড়া যদি অতিরিক্ত হিসাবে কেউ দেখতে চাও তাহলে পরবর্তী যে আধুনিক কবিতাগুলো রয়েছে সেগুলো চাইলে তোমরা দেখতে পারো, কিন্তু এইগুলো যদি অবশ্য ভালো করে দেখো তাহলে একটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। অতিরিক্ত হিসাবে 5 নম্বরের জন্য যদি কেউ দেখতে চাও তাহলে সুচেতনা কিংবা বাবরের প্রার্থনা এই কবিতা দুটিও একটু দেখে রাখতে পারো। মডিউল 2 থেকে আমাদের মূলত যে ছোট গল্প রয়েছে, 6টি ছোট গল্প পাঠ্য রয়েছে। এই 6টি ছোট গল্পের মধ্য থেকে যদি 4টি কিংবা 5টি গল্প ভালোভাবে করা যায় তাহলে প্রশ্ন কমন পাওয়া যাবে। কি কি প্রশ্ন ভালোভাবে করা উচিত সেই ধরনের কয়েকটি প্রশ্ন আমি এখানে রেখেছি। অভাগীর স্বর্গ গল্পটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো, অথবা অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্র সম্পর্কে আলোচনা করো, অথবা অভাগীর স্বর্গ গল্পে যে সমাজ চিত্রের প্রকাশ ঘটেছে বা যে সমাজ চিত্র আমরা পাই তার বর্ণনা দাও। 2. চন্দরা কহিল মরণ, এই মন্তব্যের আলোকে শাস্তি গল্পের চন্দরা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে প্রকৃত শাস্তি কে পেয়েছে তা আলোচনা করে গল্পটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। 3. আদাব গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো, অথবা আদাব গল্পটি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতার গল্প মন্তব্যটি বিশ্লেষণ করো, অথবা আদাব গল্পে যে মানবতার জয়গান ঘোষণা করা হয়েছে বা মানবতার বার্তা দেওয়া হয়েছে তা আলোচনা করো গল্প অবলম্বনে। 4. চরণদাস এমএলএর মতো চরিত্র আমাদের সমাজে অতি পরিচিত সহজলভ্য, এই মন্তব্যের আলোকে চরণদাস এমএলএ চরিত্র সম্পর্কে আলোচনা করো, অথবা চরণদাস এমএলএ গল্পটিতে রাজনৈতিক জীবনের যে জটিলতা, রাজনৈতিক জীবনের সেই জটিলতা এবং বাস্তব চরিত্র, বাস্তব চিত্র এই সম্পর্কে আলোচনা করো। 5. হারানের নাথ জামাই গল্পে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে জনগণের সশস্ত্র এবং সংঘবদ্ধ প্রতিরোধ কিভাবে গড়ে উঠেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো, অথবা হারানের নাথ জামাই গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই 5টি প্রশ্ন যদি ভালো করে দেখা যায় তাহলে এখান থেকে 15 নম্বরের প্রশ্ন তোমরা একটি অবশ্যই পাবে। এবং যে 5 নম্বরের প্রশ্ন হয় অনেক সময় চরিত্র নির্ভর হতে পারে, অনেক সময় গল্পের মধ্য থেকে কোনো লাইন তুলে প্রেক্ষাপটের তাৎপর্য কিংবা কোনো চরিত্রের তাৎপর্য এভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে। অতিরিক্ত হিসাবে যদি কেউ দেখতে চাও তাহলে লম্বকর্ণ গল্পের হাস্যরস দেখতে পারো, না দেখলেও পূর্বে যে 5টি প্রশ্ন বলেছি এগুলো দেখলেই হয়ে যাবে।
1 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু টেক্সট ভালোভাবে পড়তে হবে এবং সেক্ষেত্রে সম্ভাব্য কিছু শর্ট কোশ্চেন আমি প্রত্যেকটি মডিউল ধরে ধরে অন্য ভিডিওগুলিতে দিয়েছি। সব বিষয়ে অবশ্যই এখনো দেওয়া হয়নি, তোমাদের যদি প্রয়োজন হয় জানিও, আমি তাহলে পরবর্তীতে শর্ট কোশ্চেনের ভিডিও আলাদা করে দেওয়ার চেষ্টা করব। চলো মডিউল 3তে যে প্রশ্নগুলো আমরা করব একবার দেখে নিই। মডিউল 3তে আমি 6টি প্রশ্ন দিয়েছি, এর মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্ন যদি ভালোভাবে করা হয় তাহলে একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। কারণ এখানে দুটি প্রেক্ষাপটে প্রশ্ন হয়, একটি হলো বিষয়বস্তু নির্ভর, অন্যটি হলো চরিত্র নির্ভর। বিষয়বস্তু নির্ভর 3টি প্রশ্ন এবং চরিত্র নির্ভর 3টি প্রশ্ন আমি দিয়েছি। যারা বিষয়বস্তু প্রশ্নের উত্তর তৈরি করবে তারা একেই কি বলে সভ্যতা প্রহসনটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। 2, একেই কি বলে সভ্যতা প্রহসন হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। 3, একেই কি বলে সভ্যতায় হাস্যরসের অন্তরালে যে সমাজ চিত্র প্রকাশিত তা আলোচনা করো। এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে। অথবা যারা চরিত্র নির্ভর প্রশ্নের উত্তর তৈরি করতে চাও তারা একেই কি বলে সভ্যতার নবকুমারের চরিত্র সম্পর্কে আলোচনা করো বা নবকুমারের চরিত্রটি সম্পর্কে ভালোভাবে উত্তর তৈরি করবে। 2, একেই কি বলে সভ্যতা কালীনাথ চরিত্রটির সার্থকতা বিচার করো। একেই কি বলে সভ্যতায় কালীনাথ চরিত্রের যে তাৎপর্য বা সার্থকতা তা আলোচনা করো। 3, প্রহসনটিতে কর্তামশাইয়ের চরিত্র সম্পর্কে আলোচনা করো। এছাড়া 5 নম্বরের প্রশ্ন হিসাবে টেক্সট ভালোভাবে পড়ে লাইন তুলে প্রশ্ন হতে পারে, সেভাবে প্রস্তুতি নেবে। পাশাপাশি আমি সামগ্রিকভাবে এখানে 3টি প্রশ্ন 5 নম্বরের জন্য উল্লেখ করেছি। জ্ঞান তরঙ্গিনী সভা, একেই কি বলে সভ্যতা প্রহসনের বাবাজি চরিত্র, এবং মদ মাংস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়, একেই কি বলে সভ্যতা। বক্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একেই কি বলে সভ্যতার এই সভ্যতার তাৎপর্য বিশ্লেষণ করো। এই সভ্যতা বলতে জ্ঞান তরঙ্গিনী সভার নামে যে মদ মাংস খাওয়া, এই যে সভ্যতা, এই সভ্যতার বিষয়টিতে বা এই সভ্যতার বিষয়টিকে নিয়ে আলোচনা করতে হবে। এই ছিল 4 নম্বর পত্র থেকে সাজেশন। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।